ইরানের সর্বোচ্চ নেতা খামেনি পুত্র মোস্তফা খামেনি দায়িত্ব নিয়েই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, কাতার কুয়েতেও আক্রমণ, পাল্টা জবাব তেল আবিবের। সৌদি আরবে ক্ষেপণাস্ত্র আঘাতে আহত আরও এক বাংলাদেশের মৃত্যু, নিহত বেড়ে 2। দুবাই থেকে দেশে এলো নিহত বাংলাদেশের মরদেহ। বিশ্ববাজারে হু হু করে বাড়ছে তেলের দাম, ব্যারেল প্রতি ছাড়ালো $100। ঢাকায় মধ্যরাত থেকে ফিলিং স্টেশনে চালকদের ভিড়, আসছে জ্বালানিবাহী আরও জাহাজ। কাল চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, করাইল বস্তিতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাইলট প্রকল্প সফল হলে 4 মাসে পাবে 40,000 পরিবার। চট্টগ্রামের সন্ত্রাসীদের অভয়ারণ্য জঙ্গলে সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান, সেনাবাহিনীর 5 শতাধিক সহ অংশ নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর 3,500 সদস্য। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি জানসিন জুথিকা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা হুমকি পরোয়া না করে খামেনি পুত্র মোস্তফা খামেনিকেই নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে ইরান। আনুগত্য প্রকাশ করেছে আইআরজিসি ও সশস্ত্র বাহিনী। টানা 10 দিন চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরান ও শিয়া ধর্মাবলম্বীদের সর্বোচ্চ নেতা হলেন মোস্তফা খামেনি। এতে করে যুক্তরাষ্ট্রের শুরু করা যুদ্ধ অর্থহীন হয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। ট্রাম্পের আপত্তি ও ইসরায়েলের হত্যা হুমকি উপেক্ষা করে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনিকেই সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করল ইরান। তার পক্ষে ভোট দেন অ্যাসেম্বলি অব এক্সপার্টের 80 জনের বেশি বিজ্ঞ ধর্মীয় ব্যক্তিত্ব। এর মধ্য দিয়ে ইরানের কোটি কোটি শিয়া মুসলমানের সর্বোচ্চ ধর্মীয় নেতাও নির্বাচিত হলেন মোস্তফা। 56 বছর বয়সী মোস্তফা খামেনির প্রতি আনুগত্য প্রকাশ করেছে আইআরজিসি ও সশস্ত্র বাহিনী। তার সব আদেশ মেনে চলতে এবং বাস্তবায়নে সদা প্রস্তুত থাকার বার্তাও দেওয়া হয়েছে, যার মধ্য দিয়ে খামেনিকে হত্যার পরও ইরানের ইসলামী প্রজাতন্ত্র পতনের স্বপ্ন এখনও অধরায় রয়ে গেল যুক্তরাষ্ট্রের। ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মোস্তফা খামেনি যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য নয়। এমনকি নির্বাচিত হলেও বেশি দিন ক্ষমতায় টিকতে পারবেন না বলে মার্কিন প্রেসিডেন্ট আগেই হুমকি দিয়ে রেখেছেন। তারপরও তাকেই নির্বাচিত করার মাধ্যমে যুক্তরাষ্ট্রকে পরোয়া না করার কঠোর বার্তা দিল তেহরান। বিশ্লেষকরা বলছেন, খামেনি পুত্র সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ায় ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ অর্থহীন হয়ে পড়েছে। পিতা আয়াতুল্লাহ আলী খামেনির মতোই মোস্তফাও কট্টরপন্থী হিসেবে পরিচিত। 28 ফেব্রুয়ারির হামলায় বাবা, মা, স্ত্রী, বোন ও সন্তান হারিয়েছেন মোস্তফা। এখন সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠবেন বলে মনে করছেন বিশ্লেষকরা। যদিও মোস্তফাকে সর্বোচ্চ নেতা নির্বাচিত করা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করতে রাজি হননি ট্রাম্প। সরকারের কোনো আনুষ্ঠানিক পদে না থাকলেও আইআরজিসি এবং কট্টরপন্থী রাজনীতিবিদদের সঙ্গে বেশ সখ্যতা ছিল মোস্তফা খামেনির। পশ্চিমা হুমকি মোকাবিলা করে দশকের পর দশক বাবা আয়াতুল্লাহ আলী খামেনি কিভাবে টিকেছিলেন তাও দেখেছেন খুব কাছ থেকেই। তাই সরাসরি নেতৃত্বের অভিজ্ঞতা না থাকলেও বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে তাকেই সর্বোচ্চ নেতা করার সিদ্ধান্তটি সঠিক বলেই মনে করছেন বিশ্লেষকরা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। খামেনি পুত্র মোস্তফা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত করার পরেই ইসরায়েলে নতুন ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির। এছাড়াও সৌদি আরবে 2 জন নিহতের পরও নতুন হামলার খবর পাওয়া গেছে। এমনকি কুয়েত, কাতার ও বাহরাইনেও ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা আঘাত এনেছে বলে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। সোমবার সিত্রা দ্বীপে ইরানের ড্রোন হামলায় 32 জন আহত হয়েছে বলে জানিয়েছে বাহরাইন। এদিকে ইরানের তেল স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করে যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলা অব্যাহত রেখেছে। চারদিকে ছড়িয়ে পড়েছে বিষাক্ত ধোঁয়ার কুণ্ডলী। আজ দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ওপর হামলার মাত্রা বাড়ানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল।
সৌদি আরবের একটি আবাসিক ভবনে গতকালের ক্ষেপণাস্ত্র হামলায় আহত আরও এক বাংলাদেশি মারা গেছে। এ নিয়ে এ ঘটনায় 2 বাংলাদেশি নিহত হলেন। রিয়াদের বাংলাদেশ দূতাবাস জানায়, সৌদি আরবের আল খারিজ এলাকায় গতকাল একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে এক বাংলাদেশি সহ 2 জন আহত হন 12 জন বাংলাদেশি। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে সকালে আরও একজন মারা যান। তার নাম মোশাররফ হোসেন, বাড়ি টাঙ্গাইলের সখীপুরের কীর্তনখোলা গ্রামে। সংযুক্ত আরব আমিরাতে নিহত প্রবাসী বাংলাদেশি আহমেদ আলীর মৃতদেহ বাংলাদেশে এসে পৌঁছেছে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মাহবুব হোসেন রিপন। সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদের বিস্তারিত জানাবেন। জ্যোতিকা, কিছুক্ষণ আগেই যে আহমেদ আলী, যিনি সংযুক্ত আরব আমিরাতে আজমাইন শহরে বসবাস করতেন এবং 28 ফেব্রুয়ারি একটি ছোড়া যে ক্ষেপণাস্ত্র, সেই ক্ষেপণাস্ত্রতে তিনি নিহত হয়েছেন। পরবর্তীতে তার লাশ আজকে সকাল 8:55 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। এই বিষয়ে কিছুক্ষণ আগে ব্রিফ করছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওয়াহিদ এবং একই সাথে এই বিষয়ে আমরা জানতে পারছিলাম। এবং যেটি শ্যামা ওয়াহিদ বলছিলেন সেটি হচ্ছে যে যারা এই সকল পরিবার রয়েছেন, নিহত হয়েছে, নিহত পরিবারকে সমবেদনা জানানো এবং একই সাথে তাদেরকে সহযোগিতার জন্য তাদের সাথে কথা বলা এবং তাদের যে লাশ রয়েছে, নিহত পরিবারের যারা নিহত হয়েছেন সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে, তাদের লাশ যাতে ঠিকঠাকভাবে নিয়ে আসা যায় এই ব্যবস্থা করা থেকে শুরু করে সার্বিক এই যে একটি মানবিক যে বিপর্যয় সৃষ্টি হয়েছে সেই বিষয়টিকে তারা অ্যাড্রেস করেছেন এবং একই সাথে তারা বলছেন যে এই বিষয়ে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করবেন। যে বিষয়টি আহমেদ আলী, যে বিষয়টি সেটি হচ্ছে যে আহমেদ আলীর লাশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পরে তাকে কিন্তু সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে তার বাড়ি মৌলভীবাজার, সেখানে তার লাশ পৌঁছে দেবেন এবং এই পুরো প্রক্রিয়াটি কিন্তু সরকার থেকে তারা এই বিষয়টি আসলে ডিল করবেন। আমার কাছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ছিল সবশেষ। শাহজালাল বিমানবন্দর থেকে যুক্ত ছিলেন মাহবুব হোসেন রিপন। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলে হামলার জেরে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ববাজারে 25% দাম বেড়ে ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেলের দাম $116 ছাড়িয়েছে, যা 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর সর্বোচ্চ। দিনের শুরুতে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে প্রথমে ব্যারেল প্রতি বিক্রি হয় $108। 2 ঘন্টা না যেতে $116 ছাড়িয়েছে। ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজের চলাচল বাধাগ্রস্ত হওয়ায় তেলের দাম বাড়ছে বলে মনে করছেন জ্বালানি তেল বিশ্লেষকরা। কারণ প্রতিদিন বিশ্বে যত তেল ও তরল গ্যাসবাহী জাহাজ চলাচল করে সেসবের 20% এই রুট ব্যবহার করে। ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম অপারেশনের তথ্য বলছে 28 ফেব্রুয়ারি থেকে অন্তত 10টি তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। জ্বালানি তেল কিনতে রাতভর ভিড় ছিল পেট্রোল পাম্পগুলোতে। সকালেও একই পরিস্থিতি। এ নিয়ে আরও জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন আতিক মেজবা লগ্ন। তেল সংকট নেই, তারপরেও কেন ভিড় করছেন ক্রেতারা, কারণ কি এর?
জ্যোতিকা, আমরা এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করেছি। আমরা যেমন কথা বলেছি ক্রেতাদের সাথে, আমরা কথা বলেছি বিক্রেতাদের সাথে, আমরা কথা বলেছি সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে অর্থাৎ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যারা দায়িত্ব রয়েছেন সবার সাথে। যে বিষয়টি দেখেছি আসলে সবাই বলছেন যে একটা অজানা আতঙ্কে, যে বিশ্বের যে অস্থিরতা বা যে দামাদল চলছে সে তার মধ্যে দিয়ে একটা অজানা আতঙ্কের কারণেই মূলত আসলে এখানে অনেকেই আছে অপ্রয়োজনেই লাইনের মধ্যে দাঁড়িয়েছেন এবং প্রয়োজনের অতিরিক্ত তেল নিচ্ছেন। এজন্যই মূলত একটু ভিড় দেখা যাচ্ছে এবং এর ফলে যে লম্বা সারিটি আপনি দেখতে পাচ্ছেন এটি শুরু হয়েছে এই শাহবাগের পরিবাগ এলাকা থেকে হাতিরপুর পর্যন্ত, এটি কাটাবন অবধিও চলে গিয়েছিল গতকালকে এবং আজকেও যখন আমরা ভোরে এসেছি তখনও দেখেছি কিন্তু লম্বা সারি। এবং প্রত্যেকটি চালক যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, সবাই আমাদেরকে বলেছেন প্রত্যেকজন চালক কমপক্ষে এখানে 3 থেকে 4 ঘন্টা করে লাইনে দাঁড়িয়ে তারা আসলে তেল সংগ্রহ করছেন এবং এটা নির্ঘুম রাত দেখেছি আমরা। যারা আসলে এখানে এসেছেন বলেছেন যে আসলে সেহরি খাওয়ার পরে অনেকেই ঠিকঠাক মতো ঘুমাতেও পারেননি এবং তারপরে এসে লাইনে দাঁড়িয়েছেন এবং এখন অবধি কিন্তু সেই জ্বালানি সংগ্রহের যে সারি রয়েছে সেখানেই কিন্তু আসলে খুবই মন্থর গতিতেই তারা সামনে এগোচ্ছেন, যেমনটি আপনারা আসলে দেখতে পাচ্ছেন। তবে যে বিষয়টি জানিয়ে রাখতে চাই, কোনো ধরনের অপ্রতুলতা নেই, এটি কিন্তু বারবার বলা হচ্ছে, কোনো ধরনের গুজবে কান না দেওয়ার অনুরোধ করা হচ্ছে। তবে আমরা যখন এখানে ক্রেতাদের সাথে কথা বলছি তারা কিন্তু বলেছে আসলে নির্দিষ্ট করে আসলে তেমন কোনো আসলে কার্যকারণ নেই যে কেন তারা এখানে ভিড় করছেন। তবে যারা আসলে অতি উৎসাহী হয়ে জ্বালানি সঞ্চয়ের জন্য এখানে লাইনে দাঁড়িয়েছেন তাদের জন্য নিত্যদিনে যারা আসলে জ্বালানি তেল ব্যবহার করেন, বিশেষ করে যারা অফিসগামী মানুষ রয়েছেন বা বিভিন্ন ধরনের রাইড শেয়ারিং বা চালক রয়েছেন তারা আসলে বেশ ভোগান্তিতে পড়ছেন। তো জ্যোতিকা, এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। শাহবাগ থেকে যুক্ত ছিলেন আতিক মেজবা লগ্ন, জানাছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে কঠোর গোপনীয়তায় চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে শুরু হয়েছে যৌথ বাহিনীর বিশেষ অভিযান। অভিযানের অংশ নিয়েছে পুলিশ, আনসার, বিজিবি ও সেনাবাহিনীর অন্তত 3000 সদস্য। সাম্প্রতিক সময়ে একটি নির্দিষ্ট এলাকাকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এটি সবচেয়ে বড় অভিযান। সোমবার রাতেই জঙ্গল সলিমপুরের সবগুলোর প্রবেশ মুখ ঘিরে ফেলে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা। ফজরের নামাজের পর কয়েকটি ভাগে বিভক্ত হয়ে জঙ্গল সলিমপুরের ভেতরে ঢুকে অভিযান শুরু করে তারা। গত 19 জানুয়ারি জঙ্গল সলিমপুরের র্যাবের অভিযানের সময় সন্ত্রাসীদের হামলায় এক র্যাব সদস্য নিহত হন, আহত হন 3 জন। এলাকাটি নিয়ন্ত্রণ করে রোকন, ইয়াসিন, রিদওয়ান সহ কয়েকটি সন্ত্রাসী গ্রুপ। জঙ্গল সলিমপুরের অভিযানের আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। মাহফুজ, অভিযানে এখন পর্যন্ত কত জনকে আটক করা হয়েছে, এ নিয়ে কি বলছে আইন শৃঙ্খলা বাহিনী, জানাবেন। জ্যোতিকা, এখন পর্যন্ত কতজনকে আটক করা হয়েছে কিংবা কতটুকু অস্ত্র উদ্ধার করা হয়েছে তার সঠিক তথ্য নিশ্চিত করা হয়নি পুলিশের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। যেহেতু অভিযান এখনও চলমান রয়েছে, অভিযান শেষে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে ব্রিফ করা হবে তার মাধ্যমে হয়তো সঠিক তথ্য আমরা জানাতে পারবো। তবে বলে রাখি যে দীর্ঘদিন ধরে ভয়, আতঙ্ক এবং সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত এই জঙ্গল সলিমপুরে বিভিন্ন সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের ধরতে কিংবা অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করে। সেই অভিযানে কিন্তু তারা হামলার শিকার হন এবং সাম্প্রতিক সময়ে অর্থাৎ চলতি বছরের 19 জানুয়ারি সন্ত্রাসী ধরতে গিয়ে র্যাবের এক সদস্য নিহত হয়। একই সাথে 3 থেকে 4 জন র্যাব সদস্যকে কিন্তু পিটিয়ে আহত করা হয়, তাদের গাড়ি ভাঙচুর করা হয়, অস্ত্র উদ্ধার করা হয়। এরই প্রেক্ষিতে মূলত আমরা শুনে আসছি যে দ্রুত সময়ের মধ্যে এই জঙ্গল সলিমপুরে দুর্গম এলাকাতে যৌথ অভিযান পরিচালনা করা হবে। তবে কবে নাগাদ পরিচালনা করা হবে সেটি জানানো হয়নি। সবশেষ আজ ভোর থেকে মূলত এই যৌথ অভিযান শুরু করেছে, যেখানে পুলিশের পাশাপাশি র্যাব, সেনাবাহিনী, এপিবিএন, বর্ডার গার্ড সদস্যরা এই অভিযান শুরু করেছে, যেখানে আমরা জানতে পেরেছি 2000-এর বেশি সদস্য কিন্তু এই অভিযানে অংশগ্রহণ করেছে। রাত থেকেই মূলত এই জঙ্গল সলিমপুরের চারপাশ যেদিক দিয়ে মূলত এই দুর্গম এলাকাতে প্রবেশ করা যায় সব প্রবেশ মুখ তারা ঘিরে ফেলে। এরপর বিভিন্ন গ্রুপ করে করে মূলত পাহাড়ের অলিগুলি থেকে শুরু করে পাহাড়ের চূড়া বিভিন্ন জায়গাতে তারা অভিযান শুরু করে।
আপনাকে বলে রাখি যে গত বছরও কিন্তু এই জঙ্গল সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এখন টেলিভিশনের রিপোর্টার থেকে শুরু করে ক্যামেরা পার্সন এবং চালক আহত হয়, এখন টিভির ক্যামেরা ভাঙচুর করা হয়। এর আগেও কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করতে গিয়ে অনেকটা বলা যায় ব্যর্থ হয়ে ফিরে আসতে হয়েছে, হামলার শিকার হতে হয়েছে। আসলে এই বাংলাদেশের মধ্যে এখানে লোকমুখে প্রচলিত আছে এটি একটি দেশ হিসেবে পরিচিত পেয়েছে, যেখানে অবাধে সন্ত্রাসীরা চলাফেরা করছেন, অস্ত্রের ঝঞ্ঝনানি, বিভিন্ন খুনের ঘটনা কিন্তু এই জঙ্গল সলিমপুরে আমরা দেখেছি। তারই প্রেক্ষিতে মূলত আজকের এই অভিযান, এবং এই অভিযানের মধ্য দিয়ে সন্ত্রাসী মুক্ত হবে এই জঙ্গল সলিমপুর এলাকা, এমনটি আশা করছেন এখানে যারা বসবাসকারীরা। তো এই ছিল আমার কাছে জঙ্গল সলিমপুরের অভিযানের সবশেষ তথ্য। জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানের খবর জানাচ্ছিলেন কাজী মাহফুজ। কাল থেকে চালু হচ্ছে ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প। রাজধানীর করাইল বস্তিতে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাঠ পর্যায়ে প্রকল্পকে সফল করতে শুধু রাজধানীতে কাজ করবে ৩,০০০ শিক্ষক। সারা দেশে ৪ মাসে ৪০,০০০ পরিবারকে এই প্রকল্পের আওতায় কার্ড দেবে সরকার। এ প্রক্রিয়ায় যেন কোনো ধরনের স্বচ্ছতার অভাব না থাকে সে বিষয়ে জিরো টলারেন্সে সরকার। মাহবুব হাসান রিপন জানাচ্ছেন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড প্রবর্তন। তৃণমূল পর্যায়ে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করাই ছিল এই উদ্যোগের প্রধান লক্ষ্য। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকার গঠনে মাত্র ৩ সপ্তাহের মাথায় ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের কাজ শুরু করতে যাচ্ছে বর্তমান সরকার। প্রাথমিকভাবে ঢাকার করাইল ও ভাসানটেক বাগানবাড়ি বস্তি, রাজবাড়ির পাংশা, চট্টগ্রামের পটিয়া এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সহ দেশের ১৪টি স্থানে এই প্রকল্প চালু হচ্ছে। এর আওতায় প্রতিটি নির্বাচিত পরিবার প্রতি মাসে নগদ ২৫০০ টাকা অথবা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য সুবিধা পাবেন। যতটুকু হবে কিনা তাও আমরা বুঝতে পারতাছি না, সবাই তো ওই আশাটাই আছে। একটা বাচ্চার পড়ার খরচটা হলো একটু সহজতা হলো, বাচ্চাটার একটু পড়াইতে পারলাম, একটু ভালো করে খরচ করতে পারলাম। জিজ্ঞেস করছে সংসারে কয়জন আছি, পর আমার বাবা আমার আইডি কার্ডের নিছে। রাজধানীতে পাইলট প্রকল্প বাস্তবায়নে মাঠ পর্যায়ে পূর্ণ শক্তিতে কাজ করছে প্রশাসন। ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, ৩,০০০-এরও বেশি শিক্ষক জরিপ সহ ডাটাবেস তৈরির নানাবিধ কাজে নিয়োজিত রয়েছেন। এই জায়গাটাতে আমাদের সর্বশক্তি নিয়োগ করে আমরা এই জন্য কাজ করছি যে এখানে যেন কোনো হয়তো ভুলভ্রান্তি তো কিছু একটা থাকতেই পারে, কিন্তু আমাদের যতটা সম্ভব এটাকে নির্ভুল করা। এতগুলো তথ্য আপনি যখন বস্তিতে যখন আমরা নিতে যাচ্ছি সেখানে কিন্তু এই মানুষগুলোর কাছে কিন্তু সবগুলো তথ্য নেই। এদিকে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, নির্বাচনী ইস্তেহার অনুযায়ী আগামী ৪ মাসের মধ্যে দেশের প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবে সরকার। কার্ড বিতরণ প্রক্রিয়ায় যেন কোনো ধরনের স্বচ্ছতার অভাব না থাকে সে বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। এটা গ্রাজুয়ালি সারা বাংলাদেশের উপজেলা এবং উপজেলা থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে, এবং আপনার এই প্রোগ্রামটা আমরা আগামী 4 বছরের মধ্যে ইনশাআল্লাহ এই প্রোগ্রামটা সারা বাংলাদেশে যে আমাদের যতগুলো পরিবার আছে প্রত্যেকটি পরিবারেরকে এই কার্ড দেওয়া হবে, এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে বাংলাদেশে সত্যিকার অর্থে একটা ইন্টিগ্রেটেড সিস্টেম অফ ইনফরমেশন কালেকশন এখানে এস্টাবলিশ করা হবে। আপনাদের বুঝতে হবে যে হত দরিদ্র নিম্নবিত্ত, তারপর হচ্ছে মধ্যবিত্ত, তারপর হচ্ছে উচ্চবিত্ত, এই হচ্ছে বা আপনার বাংলাদেশে যে সোশ্যাল স্ট্রাকচার যদি চিন্তা করেন। আগামী ১০ মার্চ রাজধানীর করাইল বস্তিতে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৪ মাসে পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে ৪০,০০০ পরিবারকে এই কার্ড প্রদান করা হবে। মাহবুব হাসান রিপন, এখন ঢাকা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার মূল পরিকল্পনাকারী সন্দেহে আটক ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীর হোসেনকে রিমান্ড দিয়েছে পশ্চিমবঙ্গের একটি আদালত। শনিবার রাতে বাংলাদেশ সীমান্তবর্তী ভারতে পশ্চিমবঙ্গের বনগাঁও এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এদিকে গ্রেপ্তারকৃতদের বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। শনিবার মধ্যরাতে বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের বনগাঁও এলাকা থেকে হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে তারা সুযোগে আবার বাংলাদেশে প্রবেশের উদ্দেশ্যে সীমান্তে আশ্রয় নিয়েছিল। পশ্চিমবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্স আরও জানিয়েছে, হাদি হত্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের চার্জশিটে এই দুইজনকে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের পর জানা যায়, হাদি হত্যার পর অভিযুক্ত দুজন অবৈধভাবে মেঘালয়ের সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। আটকের পর তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হয়। মামলার তদন্তের স্বার্থে রিমান্ড মঞ্জুর করেন আদালত। গেল 12 ডিসেম্বর রাজধানী ঢাকার পুরানা পল্টন এলাকায় রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। মাথায় গুলি লেগে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর মারা যান হাদি। অভিযুক্ত আসামিরা সীমান্ত পাড়ি দিয়ে পালিয়ে যান ভারতে। এর আগে সামাজিক মাধ্যমে লাইভে এসে প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ দুবাইয়ে আছেন এবং হাদি হত্যায় তিনি জড়িত নন বলেও দাবি করেছিলেন। যদিও এই বিষয়ে সত্যতা পায়নি বাংলাদেশ পুলিশ। আসামিদের বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। তানভীর জনি, এখন বিশ্ব। ময়মনসিংহ এখন যানজটের নগরী। সড়কে চলছে রিকশা অটোরিকশার রাজত্ব। নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় কার্যক্রমে নেমে এসেছে স্থবিরতা। মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন ও সেবা কার্যক্রম। এমন অবস্থায় নতুন সরকার ক্ষমতায় আসার পর বিএনপি জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো নিচ্ছে নির্বাচনের প্রস্তুতি। নাগরিকদের ভোগান্তি হয়রানি দূর করতে দ্রুত সিটি নির্বাচন দেওয়ার তাগিদ নাগরিক নেতাদের। হারুনুর রশিদের প্রতিবেদন, ছবি তুলেছেন সায়মা খন্দু। যতদূর চোখ যায় সড়কে শুধুই অটোরিকশার সারি। জট লেগে সড়কে ঠায় দাঁড়িয়ে থাকে এভাবেই। ময়মনসিংহ শহরের সড়কের প্রতিদিনের চিত্র এটি। সকাল থেকে রাত অবধি রিকশা অটোরিকশার জ্যামে নাকাল নগরবাসী। রাস্তায় ধারণ ক্ষমতার বহুগুণ বেশি যানবাহন চলাচলের কারণে যানজট লেগেই থাকে। বৈধ অবৈধ এসব যানবাহনের লাগাম টানতে পারেনি সিটি কর্পোরেশন। উন্নয়ন কার্যক্রমে নেমে এসেছে স্থবিরতা। বন্ধ রয়েছে রাস্তাঘাট, ড্রেন সহ অবকাঠামোর নির্মাণ ও সংস্কার কাজ। সেবা মিলছে না ওয়ার্ড অফিসগুলোতেও। নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় এই অচল অবস্থা তৈরি হয়েছে বলে অভিযোগ নগরবাসীর। 1.5 কিলোমিটার রাস্তা কোর্ট থেকে মাসকান্দা 1.5 কিলোমিটার রাস্তা। এই রাস্তাটা পাড়ি দিতে চরপাড়া মোড় হয়ে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে। সিটির যে গাড়িগুলা শহরে ঢুকে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা জ্যামে আমরা আটকে থাকি। নির্বাচিত কাউন্সিলর থাকলে অবশ্যই আমরা তার কাছেও যাব কিংবা আশা করতাম, এখন তো উনি নাই। নির্বাচিত কাউন্সিলর এবং মেয়র যদি থাকতো আজকে এই রাস্তাটা আমাদের এভাবে পড়ে থাকে না। এদিকে নতুন সরকার গঠনের পর সিটি নির্বাচনের পালেও হাওয়া লেগেছে। মেয়র কাউন্সিলর পদে নির্বাচনের জানান দিচ্ছেন অনেকে। প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলোও। মেয়র নির্বাচন করবে না, সেটা কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত মনোনয়ন দেওয়া হবে। তো সেই হিসাবে যাকে মনোনয়ন দেওয়া হবে, তো দলের যার আদর্শ মানবে তা অবশ্যই তাকে গ্রহণ করবে এবং তাকে মেনেই তার নির্বাচন করতে হবে। চেয়ারম্যান এবং আমাদের কাউন্সিলরগুলো আমরা মোটামুটি একটা আমাদের প্রস্তাবনার ভিতরে চলে আসছে। আমরা খুব দ্রুত আমরা আশা করতেছি সপ্তাহখানের ভিতরে তাদের নামগুলো আমরা প্রকাশ করব। আর মেয়রের ব্যাপারে আমাদের কেন্দ্রের মতামত আমরা দিয়ে রাখছি। কেন্দ্র এটা তারা কেন্দ্রের থেকে জানাবে। নাগরিক নেতারা বলছেন, নাগরিক সেবা নিশ্চিত করতে নির্বাচিত জনপ্রতিনিধির কোনো বিকল্প নেই। ভোগান্তি আর হয়রানি দূর করতে দ্রুত সিটি নির্বাচন দেওয়ার তাগিদ তাদের। রাষ্ট্রকে অবশ্যই এই বিষয়টি নিয়ে ভাবতে হবে এবং যত দ্রুত সম্ভব নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে এই সেবামূলক প্রতিষ্ঠানটি হস্তান্তর করতে হবে। কারণ জনপ্রতিনিধি যদি না থাকে তাহলে জনগণের দুর্ভোগ কি এটা বুঝবে না। প্রায় 250 বছরের পুরনো এই জেলায় পৌরসভা স্থাপিত হয় 1869 সালে। 21 বর্গ কিলোমিটার আয়তনের পৌরসভা 2018 সালে উন্নীত হয় সিটি কর্পোরেশনে, যার বর্তমান আয়তন প্রায় 91 বর্গ কিলোমিটার। হারুনুর রশিদ, এখন ময়মনসিংহ। আবারও দস্যু আতঙ্কে বরগুনার পাথরঘাটার জেলেরা। গভীর সাগরে ছাড়িয়ে দস্যুদের থাবা এখন উপকূলেও। একের পর এক অপহরণ, নির্যাতন ও মুক্তিপণে জীবিকা নিয়ে শঙ্কিত নদী তীরবর্তী মানুষ। ভয়ে সাগরে না নামায় হাট বাজারে আশঙ্কাজনক হারে কমছে মাছের সরবরাহ। অলি আহমেদের ছবিতে সুজনা কোনের প্রতিবেদন। জীবিকার উৎস এই নীল জলরাশিতে এখন মৃত্যুর আতঙ্ক। দীর্ঘ বিরতির পর আবারও সুন্দরবন ও গভীর সমুদ্রের বিভিন্ন পয়েন্টে সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ দস্যু চক্র।
বরগুনার পাথরঘাটা উপকূলে জেলেদের চোখে মুখে আতঙ্ক। মাছ ধরার ট্রলারে বাড়ছে জলদস্যুদের হানা। কয়েক বছর আগে সুন্দরবনের কটকা এলাকা থেকে অপহরণের শিকার হন ইব্রাহিম হাওলাদার। মুক্তিপণ দিয়ে ফিরে এলেও এখনো কাটেনি ভয়। জলদস্যু এমন কায়দায় চাচ্ছে যে যদি কোনো কায়দায় যদি দমন না করা যায়, তাদেরকে কোনো কায়দায় যদি মুক্ত করা না চায় তাদের হাত থেকে, তাহলে জেলেদের ওই যে মরণ। 17 ফেব্রুয়ারি পদ্মা সুইচঘাট এলাকা থেকে ট্রলার সহ নিখোঁজ হয় কিশোর মিরাজুল। এর 5 দিন পর নারিকেলবাড়িয়ায় জলদস্যুদের গুলিতে আহত হন আরও 2 জেলে। একের পর এক এমন ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় হাজারো জেলে ও তাদের পরিবার। ধার উদ্ধার হরিয়া 4 লক্ষ টাকা দেশে দেওয়ার পর হেরা টাকা নেছে, কিন্তু লোকের কোনো খবর হেরা পৌঁছায় নাই। আমাদের তো প্যাড আছে ভাই, আমরা তো প্যাডের দায় যাই। তো আমাদের যদি জলদস্যুরা ধরে যদি মারে ধরে, তাহলে আমরা কই যাবো? যখন আমরা প্রশাসনের কাছে যাই তখন তারা তো তেমন একটা কিছু করে না। রাত্রে আমাদের খাওয়া মার যায়। তারপর আমাকে সাথে আর একটা বোট ছিল, সেই বোর্ডের 3 জনকে আর কি গুলি করে আহত করছে। দস্যু আতঙ্কে সাগরে মাছ ধরা প্রায় বন্ধ হয়ে আসায় দেশের দ্বিতীয় বৃহত্তম পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে এখন শুনশান নীরবতা। ঘাটে অলস পড়ে আছে ট্রলারগুলো। হাট বাজারে কমেছে মাছের সরবরাহ। 2025 ও 26 অর্থবছরে রাজস্ব আদায় হয় 1,44,31,173 টাকা, যা গত অর্থবছরের তুলনায় 38,98,057 টাকা কম। মৎস্য আহরণ ও সরবরাহ অনেকাংশে কমে গেছে, ফলে একদিকে জেলেরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে রাজস্ব আদায়ের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলছে। তবে আমি আশাবাদী আগামী ভরা মৌসুমে এর সমস্যার সমাধান হবে। জলদস্যুদের হামলা ও অপহরণ থেকে রক্ষা পেতে পাথরঘাটায় মানববন্ধন করেছে জেলে ও স্থানীয় বাসিন্দারা। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হলে দস্যু বাহিনী নির্মূল সম্ভব বলে মনে করেন তারা। অতি শীঘ্র দমন করা না হয় তাহলে আমরা আসলে এই পেশাটা ছেড়ে দেব। আগে ছিল 2 লাখ 1 লাখ, কিন্তু এখন তারা চায় 5 লাখ 7 লাখ টাকা। তো এটা দিয়ে ছাড়াই আনা আমাদের পক্ষে সম্ভব না। তা আমার মনে হয় যদি অভিযান করে, কোস্টগার্ড আছে, নৌবাহিনী আছে, পুলিশ আছে, এরা যদি করে তাইলে এটা ধরা খুব কঠিন না। জলদস্যু ইস্যুতে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পাথরঘাটা কোস্টগার্ড। তথ্য সংগ্রহে ক্যাম্পে প্রবেশেও বাধা দেন তারা। সুজনা কোন, এখন বরগুনা। মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তার ও দুপক্ষের পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়িতে ঢুকে এলো পাথারি গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে নারী, শিশু ও বৃদ্ধ সহ অন্তত 15 জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রাত 9:30টার দিকে শ্রীনগর উপজেলার রুদ্রপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত 15 জনের মধ্যে মিনু বেগম ও মিজানুর রহমানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত 3 জনকে রাতে ঘটনাস্থল থেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায়, রাতে পূর্ব বিরোধের জেরে স্থানীয় হারুন খান ও মান্নান খানের সাথে একই এলাকার মিজান খানের বাকবিতণ্ডা হয়। এ সময় মান্নান বন্দুক দিয়ে মিজানকে আঘাত করে। বিষয়টি জানাজানি হলে মিজানের বাবা খোরশেদ খান মান্নানকে গালিগালাজ করলে এতে ক্ষিপ্ত হয়ে মান্নান ও তার সহযোগীরা অস্ত্রশস্ত্র নিয়ে মিজানের বাড়িতে হামলা চালায়। এলোপাতাড়ি গুলিতে আহত হন নারী, শিশু ও বৃদ্ধ সহ অন্তত 15 জন। প্রাথমিকভাবে তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। শেষ করছি এখন বাণিজ্য, তার আগে শিরোনামগুলো আরও একবার। ইরানের সর্বোচ্চ নেতা খামেনি পুত্র মোস্তফা খামেনি দায়িত্ব নিয়ে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা। কাতার, কুয়েতেও আক্রমণ, পাল্টা জবাব তেল আবিবের। সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে আহত আরও 1 বাংলাদেশের মৃত্যু, নিহত বেড়ে 2। দুবাই থেকে দেশে এলো নিহত বাংলাদেশের মরদেহ। বিশ্ববাজারে হু হু করে বাড়ছে তেলের দাম। ব্যারেল প্রতি ছাড়ালো $100। ঢাকায় মধ্যরাত থেকে ফিলিং স্টেশনে চালকদের ভিড়। আসছে জ্বালানিবাহী আরও জাহাজ। কাল চালু হচ্ছে ফ্যামিলি কার্ড। করাইল বস্তিতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাইলট প্রকল্প সফল হলে 4 মাসে পাবে 40,000 পরিবার।
চট্টগ্রামের সন্ত্রাসীদের অভয়ারণ্য জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান। সেনাবাহিনীর ৫ শতাধিক সহ অংশ নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর ৩,৫০০ সদস্য। এই ছিল এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন।